রাজনৈতিক যেই খেলা, রাজনৈতিক মাঠ গরম তো গত কয়েকদিন যাবতই, তবে খেলাটা কিন্তু এখন জমে উঠেছে। যত দিন যাবে খেলাটা আরো বেশি জমবে। আহ, খেলার কথা মনে পড়লে তো খেলার কথা যেহেতু মনে পড়ে গেল শামীম ওসমানের কথা। যদিও সে এখন কোথায় আছে কারোরই জানা নাই। কেউ বলে ব্যাংকক, কেউ বলে দুবাই। যেখানেই থাকুক, আহ, আশা করি ভালোই আছেন আমাদের খেলোয়াড়। খেলা শুরু হলে তাকে আর পাওয়া যায় না, হয়তো অসুস্থ থাকেন, হাসপাতালে থাকেন, নয়তো দেশের বাইরে। যাই হোক, so যেটা বলতেছিলাম যে খেলা কিন্তু শুরু হয়ে গেছে আসলে। বাংলাদেশে যে রাজনীতির খেলা, সেই খেলাটা শুরু হয়ে এখন প্রায় জমে গেছে আর কি। জমে গেছে এই জন্য বললাম, উম, আজকে আহ, সজীব ওয়াজেদ জয় নতুন করে জানালেন যে তারাও নির্বাচনে আসবেন। যদি গণতান্ত্রিক নির্বাচনের দিন ঘোষণা করে, তাহলে আওয়ামী লীগও সেই নির্বাচনে পার্টিসিপেট করবে, আওয়ামী লীগও আসবে। এবং তিনি 5 তারিখে বলেছিলেন যে তার মা অনেক কষ্ট পেয়েছে, বাংলাদেশের মানুষের জন্য তাদের অবদান অনেক, তার মা অনেক কিছু করেছেন বাংলাদেশের মানুষের জন্য। তার মা কখনো চিন্তাও করতে পারে নাই যে বাংলাদেশের মানুষ তার মায়ের সাথে এমন দুর্ব্যবহার করবে, এবং উম, আওয়ামী লীগ সরকারকে এমন করুণ দিন দেখতে হবে। আওয়ামী লীগ সরকারকে দেখতে হবে তাদের এমন করুণ পরিণতি, সেটা তার মা আম, ভাবতেই পারে নাই। এবং তার মা খুব কষ্ট পেয়েছে। তার মা আর কখনো রাজনীতিতে আসবেন না। তারপর তিনি এক বক্তব্যে বললেন যে না, আমার মা মা রাজনীতি ছেড়ে দেয় নাই। যদি রাজনীতি তে তিনি ও আসতে চান না, তবে তিনি রাজনীতিতে ফিরবেন, হয়তো 2 বছর পরে তিনি রাজনীতিতে আসবেন। তারপর আজকের বক্তব্য, যে সচরাচর যেটা হওয়ার, যে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের রাজনীতিতে আসবেন। যদিও তিনি বলেছেন যে আমি আমেরিকাতে থাকি, আমি এখানেই সেটেল, আমি এখানকার নাগরিক, আমি এখানে আছি। আমার যদিও ইচ্ছা ছিল না এই রাজনীতিতে আসার, তবে যদি আমার দল চায়, দলের প্রয়োজনে অবশ্যই আমি রাজনীতিতে আসব। আহ, বলে রাখা ভালো, সজীব ওয়াজেদ জয় 1971 সালে জন্মগ্রহণ করেছিলেন। আহ, সেই সুবাদে ওনার বয়স এখন প্রায় 53 বছর হয়ে গেছে। তো উনি আহ, একজন ম্যাচুইট মানুষ, এবং উনি গ্রাজুয়েশন করেছেন আমেরিকার বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে, তথ্য প্রযুক্তি বিষয়ে। সো উনি আমরা যেমন ওনাকে ভাবি বাংলাদেশের মানুষ, যে উনি বাংলা বলতে পারে না। হ্যাঁ, কথা ঠিক, উনি বাংলা গুছিয়ে বলতে পারেন না। ওনার সাথে যিনি আছেন, কেউ বাংলা বললে তাকে ইংরেজিতে ট্রান্সলেট করে দেয়, দেন উনি বাংলায় সেটাকে বলেন। কিন্তু আমরা ভাবি যে তিনি আসলে গুছিয়ে কথা বলতে পারেন না, তার উপস্থিত বুদ্ধি নেই। আসলে এইটা বলা যাবে না, কারণ আপনারা হয়তো জানেন না যে হার্ভার্ড থেকে একজন গ্রাজুয়েশন প্রাপ্ত মানুষ, সে গুছিয়ে কথা বলতে পারে না, বিষয়টা এমন না। সে গুছিয়ে কথা বলতে পারে, তার উপস্থিত বুদ্ধিও ভালো এবং যথেষ্ট ভালো। আহ, আহ, সে ইংরেজিতে কথা বলতে পারে, যেটা সে বাংলায় পারে না। সে শিখে নাই বাংলায়, কারণ সে ছিল না এখানে। এটা তার মাতৃভাষা হলেও সে বুঝে, বাট বলতে পারে না, যার কারণে সে এলোমেলো কথা বলে ফেলে। তো এলোমেলো কথা বলে ফেলে, এর মানে এই না সে ম্যাচুইট না, সে যথেষ্ট ম্যাচুইট। সে যেই কথাগুলো বলে উম, বুঝেই বলে। বাংলা হয়তো সে ওইভাবে বলতে পারে না। যে একটা কথা উনি বলেছিলেন ওনার মা যখন পদত্যাগ করে ইন্ডিয়া চলে যায়, যে আমার মা পদত্যাগ করেছে, এতে আপনাদের কি হয় আমাদের পরিবারের চিন্তার বিষয় না। এটা আসলে উনি এটা বলতে চায় নাই, উনি এটা বলতে চায় নাই।
বলছে উনি এটা দেশবাসীকে বুঝাইছে যে আমার মাকে যে আপনারা পদত্যাগ করাইলেন, এখন আপনাদের জীবনে কি বয়ে আসবে সেটা আপনারা চিন্তা করে নেবেন, এটা আমাদের চিন্তা করার বিষয় না। সে ক্ষোভের থেকে বলেছে। যদি সে ইংরেজিতে বলতো তাহলে আপনারা বুঝতে নিতে পারতেন যে আসলে সে কি মুড নিয়ে কথাটা বলেছে। তা আমি বলবো যে এটা নিয়ে তর্ক করব না। অনেকে ভাবেন যে সজীব ওয়াজেদ জয় আসলে আম, বাক প্রতিবন্ধী বা প্রতিবন্ধী একজন মানুষ, সে সবকিছু বোঝে না, এই ধারণাটা ভুল। সজীব ওয়াজেদ জয় একজন খুবই দক্ষ মানুষ, কারণ সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। সো সে আপনার আমার মতো এমন না, সে অবশ্যই আমাদের থেকে অনেক জ্ঞানী এবং জ্ঞান রাখে। তো যে কথা বলতেছিলাম যে খেলা কিন্তু জমে উঠেছে, আপনি এটা ভাবতেই পারবেন না, ভাবা উচিতও না কখনো যে আপনি আওয়ামী লীগ সরকারকে পতন করিয়েছেন, বা আওয়ামী লীগ সরকার একটা স্বৈরাচারী সরকার ছিল, সেই রিজিমটাকে আপনি দেশ থেকে উৎখাত করেছেন, এর মানে আওয়ামী লীগের সবকিছু আপনি দেশ থেকে উৎখাত করে ফেলেছেন। এটা ভাবার অবকাশ নাই। দেখেন, আমাদের বর্তমানে যিনি রাষ্ট্রপতি, উনিও কিন্তু আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য বা আওয়ামী লীগের একজন মানুষ। আপনি সেনা প্রধানকে বলবেন, উনিও কিন্তু আওয়ামী লীগের আমলি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজন মানুষ। এমন করে যদি আপনি দেখেন যে এবার যেই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিল, প্রতিষ্ঠা হলো, এই 17 জনের মধ্যেও আমি আপনাকে গনে গনে বলে দিতে পারবো 4-5 জন যারা এই সরকার, গত সরকার যে ছিল, আওয়ামী লীগের ঘনিষ্ঠ বা আওয়ামী লীগ পন্থী মানুষ। এটা আমি বলে দিতে পারবো, আপনারাও জানেন। এবং গত 17 বছরে বা আওয়ামী লীগ এই আমলে আওয়ামী লীগের প্রশাসনে, সচিবালয়ে, আমলা, অনেক অনেক মানুষ আছে যারা হয়তো এখন স্বীকার করতেছে না যে আমি আওয়ামী লীগ, কিন্তু তারা আওয়ামী লীগ আসলে কিন্তু তারা আওয়ামী লীগ যদি কোনো কারণে আবার দেশে ক্ষমতা ফিরে পায়, তখন আপনারা বুঝতে পারবেন যে আওয়ামী লীগ আসলে কারা ছিল। তো আপনার এটা চিন্তা করার কারণ নাই যে, বা এটা চিন্তা করে খুশি হওয়ারও কারণ নাই যে আওয়ামী লীগ আর দেশে নাই, আওয়ামী লীগের অস্তিত্ব নাই, আওয়ামী লীগ আর বাংলাদেশ কোনোদিন ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। এইটা ভাবার কারণ নাই, কারণ রাজনীতিটা বোঝা অনেক কষ্ট। আপনারা এটা অবশ্যই ভেবে নিতে পারেন বা নিতে পারবেন যে আমরা কখনই যারা আমরা আন্দোলন করেছি তারা সহ কেউ কখনো চিন্তা করে নাই যে এই সরকার এত দ্রুত পদত্যাগ করবে বা এই সরকার এত দ্রুত পলায়ন করবে। এটা কেউ চিন্তা করে নাই। চিন্তা করে দেখেন, কেউ করেছেন? আপনারা কেউ করেছেন? কেউ করেন নাই। কিন্তু এই সরকার পদত্যাগ তো করে সে তো চলে গেছে, অন্তর্বর্তী সরকার গঠনও হয়ে গেছে। চিন্তা করেন, স্বপ্নের মতো, বাট এটা বাস্তব। সো রাজনীতিতে কখন কি হয় বলতে পারবেন না। যেমন যেই সমন্বয়ক দুইজন, আপনার এখন একজন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, আর একজন ভুলে গেলাম কি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, তারা কখনো চিন্তা করে নাই যে তারা মন্ত্রীর মর্যাদা পাবে। তারা কোটার সংস্কার চেয়েছিল, আজকে তারা সরকার হয়ে গেছে। সরকারের কাছে কোটা সংস্কার চেয়েছিল যে আমরা চাই ন্যায় সঙ্গত কোটা সংস্কার করা হোক। তারা কিন্তু চাকরিও চায় নাই, সরকারি চাকরিও চায় নাই। আজকে তারা কিন্তু মন্ত্রী হয়ে গেছে, সরকার হয়ে গেছে। সো কার জীবনে কখন কি আসে কেউ বলতে পারে না। আওয়ামী লীগের নেতারা কখনো ভাবে নাই তাদের জীবনে এত কষ্ট নেমে আসবে, তাদের জীবনে এমন দুর্দশা নেমে আসবে, যেটা নেমে এসেছে, এখন বাস্তব নেমে এসেছে। তারা কখনো এটা কল্পনা করে নাই। সো কার জীবনে কখন কি হয়ে যায়, কার জীবনে কখন কোন পরিবর্তন হয়ে যায়, এটা কেউ জানে না আল্লাহ ছাড়া। আজকে যারা সরকার পরিচালনা করতে বসেছে তারা অনেকগুলো ভুল বা ভুলে গিয়েছে কিনা সেটা আসলে তারাই বলতে পারবে। তারা যে আজকে সরকারের পরিবর্তন করতে পেরেছে, তার পিছনে তাদের ভূমিকা অবশ্যই বেশি। তবে তাদের এই ভূমিকার পিছনেও আরো কিছু মানুষ রয়েছে যাদের সাথে আলোচনা তারা করতে পারতো এই সরকার গঠনের পূর্বে, বা সরকার গঠন করেছে এখনো যাদের সাথে আলোচনা করতে পারে। ওই সমস্ত মানুষগুলা যারা যুব সমাজকে
যারা বাংলাদেশের মানুষকে সবসময় এই গত সরকারের বিরুদ্ধে, এই স্বৈরাচারী সরকার পতন করার জন্য একত্রিত করেছে, উৎসাহ দিয়েছে, উদ্দীপনা জাগিয়েছে, যারা সঠিক কথা বলেছে গণমাধ্যমে, তাদের মধ্যে অন্যতম আমি 2-3 জন মানুষের কথা বলতেই চাই। অন্তত এই সরকার গঠন করার আগে বা গঠন হয়েছে এখনো সুযোগ আছে তাদের সাথে সৌজন্যমূলক আলাপ আলোচনা করা, কারণ তারা ক্ষমতা চায় না। তারা চায় না যে আমরাও এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে একজন থাকবো, তারা এটা চায় না। তারা চায় যে তাদেরকে যেন ভুলে না যায়। যেমন পিনাকি চট্টোপাধ্যায়, উনি আসলে এই সরকার পতনের ক্ষেত্রে উনি বিশাল একটা ভূমিকা রেখেছে। যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদের আসলে ভূমিকা অপরিসীম, তা বলতে হবে যে তাদের ভূমিকা আছে। পিনাকি চট্টোপাধ্যায়, তারপরে আমাদের বাংলাদেশে তৃতীয় মাত্রা যিনি অনুষ্ঠান করেন জিল্লুর ভাই, জিল্লুর রহমান, ওনার সাথেও একটু আলাপ হতে পারে। আলী জাকের, ওনারা আসলে খুবই অ্যাক্টিভ ছিলেন এই সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের জাতিকে তারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য সবসময় উৎসাহী ছিলেন। ইলিয়াস হোসাইন, সাংবাদিক ইলিয়াস হোসাইন, উনিও এই সরকারকে পতন করানোর জন্য সবসময় সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং ওনাদের ভূমিকা ছিল, আমরা এটা ভুলবো না, আমাদের এটা ভোলা উচিত না। আসলে তাদেরকে মনে রাখা বা তাদের সাথে আলোচনা করা আসলেই দরকার, কারণ তারা যারা আছে অনলাইনে, যারা সবসময় এই সরকার পতনের জন্য কাজ করেছে, তাদের সাথে কথা বলা দরকার ছিল। আমি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন যে ছিলেন এই সরকারের উপদেষ্টাও আছেন, উনার ভূমিকা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার। সর্বশেষ উনি মাঠে নেমেছিলেন, ঠিক আছে, কিন্তু ওনার চেয়ে আলী জাকের যিনি ছিলেন, প্রফেসর আলী জাকের, উনি আসলে এই আন্দোলনের প্রথম থেকে এখন পর্যন্ত উনি আসলে খুব বড় একটা ভূমিকা রেখেছেন। যদিও আমাদের সমন্বয়কারকরা হয়তো ওনাকে ওইভাবে দেখেন নাই, এটা দেখা দরকার ছিল। আমি বলবো যে অবশ্যই আমাদের সমন্বয়কারী যারা আছেন, উপদেষ্টা, এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতে আছেন এখন, তারা এই সমস্ত মানুষদের সাথে কথা বলবেন। আসলে তারা আপনাদের কাছে ক্ষমতা চায় না, তারা আপনাদের কাছে সম্মান চায় না, শুধু চায় যে যদি আমরা তো এখানে ছিলাম, আমাদেরকে যাতে ভুলে না যাওয়া হয়, আমাদের নামটাও যাতে না বলা হয়। তারা আসলে যদি আপনারা এইভাবে না করেন তাহলে দেখবেন যে তাদের মনটা ভেঙে যাবে, আসলে ভেঙে গেছে অনেকের মনও। তো আমি আশা করব যে এই সরকারের কাছে, যারা এই সরকার পতনের ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদেরকে যেন ভুলে না যাওয়া হয়। এই সরকার একটা বিপদের মধ্যে অলরেডি পড়ে গেছে, কারণ আপনাদের মনে আছে 111 সরকার যখন ছিল, ফখরুদ্দিন আহমেদ, তিনি কিন্তু এখন দেশে নাই। তো আজকে যারা সরকার গঠন করেছেন তাদের জীবনেও কিন্তু রিস্ক আছে, রিস্ক ছাড়া না। আমি আশা করব যে তারা এই রিস্কের মধ্যে তারা পড়বেন না, এই আশাই করব, কিন্তু তারা আসলে জীবন হাতে নিয়েই এই সরকার প্রতিষ্ঠা করেছেন। রক্ষা নেই, আমাদের যে পরিস্থিতি চলতেছে এখন, এই পরিস্থিতিতে আমাদের তো একটা সরকার গঠন করা লাগবেই। আর সেই কারণে তারা এগিয়ে আসছেন, এটা তারা বীরত্বের পরিচয় দিয়েছেন এবং তাদের জীবন রিস্কের মধ্যে ফেলেই তারা এই সরকারে এসেছেন। আসলে সরকারের গদিটা আমরা মনে করি যে এটা অনেক উঁচু সম্মানের একটা গদি, অনেক ক্ষমতার একটা গদি। আসলে এই গদিটা যে কত বিপজ্জনক, যারা এই গদিতে বসে তারাই বুঝতে পারে। যেমন আমি বলবো, শেখ মুজিবুর রহমান এই গদিতে বসছিলেন, তিনি জানেন যে এটা কত বড় বিপদের গদি। 75-এ তার জীবন থেকে চলে গেছে এই ক্ষমতা। তারপরে জিয়াউর রহমান, তিনিও জানেন। তারপরে এরশাদ আসছেন, তিনিও জানেন। তারপরে খালেদা জিয়া আসছেন, সর্বশেষ শেখ হাসিনা, তারপর ফখরুল, তারপর আমাদের যারাই আসছেন, তো সবাই জানেন যে এই গদিটায় আসলে শান্তিটা কতটুকু। তো যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন, তারা তাদের জীবনের মায়া ত্যাগ করেই এখানে বসছেন। আমি আশা করব যে তারা সবকিছু সুন্দরভাবেই করবে না, তাদের জীবন ফখরুদ্দিনের মতো হবে না।
বা বাংলাদেশে যে যারা এই গদিতে বসেছেন তাদের মতো হবে না, এই আশা করেই আমি এই আশাই আমি করব। সো সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আশা করি আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।